আজকের ভিডিওটিতে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল বা পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করব। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রথম যে কৌশলটি রয়েছে সেটি হচ্ছে প্রজাতি সংরক্ষণ। তো এই প্রজাতি সংরক্ষণ দুটি পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে অন্তঃক্ষেত্রীয় বা সস্থানের সংরক্ষণ, যেটাকে ইনসিটু সংরক্ষণ বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে বহিঃক্ষেত্রীয় বা বাসস্থানের বাইরে সংরক্ষণ, যেটাকে এক্স-সিটু সংরক্ষণ বলা হয়ে থাকে। তো প্রথমে এই অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বা স্বস্থানে সংরক্ষণটি কি সেটি জানব। তো দেখো, এক্ষেত্রে বলা হয় যে এই স্বাভাবিক আবাস বা বাসস্থানের মধ্যে প্রজাতির রক্ষণকে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে একটি প্রজাতির নিজস্ব বন্যতা অক্ষুণ্ণ রেখেই প্রজাতিগত বৈচিত্র্য সংরক্ষণ করা হয়। অর্থাৎ একটি প্রজাতি যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশের মধ্যেই তাকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। আর এটা যখন করা হয় তখন সেটাকেই এই অন্তঃক্ষেত্রীয় বা স্বস্থানে সংরক্ষণ বলা হয়। আর এটা এই স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় স্তরে এবং সরকারি অথবা বেসরকারি উদ্যোগে এই বিভিন্ন সংরক্ষিত অঞ্চল গড়ে তুলে এইভাবে সংরক্ষণটা করা হয়ে থাকে জীববৈচিত্র্যকে। এরপরেতে এই বহিঃক্ষেত্রীয় বা বাসস্থানের বাইরের সংরক্ষণ। আর এক্ষেত্রে কি হয় দেখো, যে এই যে স্বাভাবিক আবাস থেকে কিছুটা দূরে ভিন্ন আবাসে প্রজাতিকে সংরক্ষণ করাকে বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলা হয়। আর এক্ষেত্রে নিজস্ব প্রাকৃতিক বাস্তুক্ষেত্র থেকে প্রজাতিকে উদ্ধার করে অন্য কোনো নিয়ন্ত্রিত ব্যবস্থায় সংরক্ষণ করা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে কি করা হয় না, একটি প্রজাতি যে খুবই বিপদগ্রস্ত হয়ে পড়েছে, তো সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে তাকে অন্য একটি নিয়ন্ত্রিত এই বাস্তুক্ষেত্র বা নিয়ন্ত্রিত পরিবেশে সেখানেতে স্থাপন করা হয় এবং সেইভাবে তাকে সংরক্ষণ করা হয়ে থাকে। তো মূলত যেগুলো খুবই মানে অবলুপ্তির একদম সীমানায় দাঁড়িয়ে আছে, একদম অবলুপ্তির পথে যে সমস্ত প্রজাতিগুলো রয়েছে, তো সেই সমস্ত প্রজাতির ক্ষেত্রে সেই তার পরিবেশ থেকে তাকে উদ্ধার করে নিয়ে তাকে অন্য একটি পরিবেশেতে, নিয়ন্ত্রিত পরিবেশেতে তাকে আহ, স্থাপন করে তাকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। সেই প্রজাতিকে বা সেই প্রজাতির মানে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। তো এখানেতে মনে রাখবে, যখন কোনো প্রজাতিকে তার নিজস্ব আহ, মানে স্বপরিবেশে, মানে সে যে পরিবেশেতে বসবাস করছে সেই পরিবেশেই যখন তাকে সংরক্ষণ করা হয় তখন সেটা অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বা ইনসিটু কনজারভেশন। আর যখন কোনো প্রজাতিকে তার নিজস্ব পরিবেশ থেকে উদ্ধার করে নিয়ে অন্য একটি নিয়ন্ত্রিত পরিবেশেতে তাকে সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বা এক্স-সিটু সংরক্ষণ। এরপর দেখো রয়েছে বাস্তুতন্ত্র সংরক্ষণ করা। দ্বিতীয় যে পদ্ধতি যেটি রয়েছে বা কৌশল সেটা। তো এক্ষেত্রে দেখো, যে বাস্তুতন্ত্র গঠনকারী প্রজাতিসমূহের সংরক্ষণকে বাস্তুতন্ত্র সংরক্ষণ বলা হয়। অর্থাৎ একটি বাস্তুতন্ত্র যে সমস্ত প্রজাতিকে নিয়ে গড়ে উঠেছে সেই সকল প্রজাতিকে সংরক্ষণ করার ব্যবস্থাকেই বলা হয় এই বাস্তুতন্ত্র সংরক্ষণ করা। মানে সামগ্রিকভাবে পুরো বাস্তুতন্ত্রটাকে সংরক্ষণ করা হবে। আর নমুনা হিসেবে বিশেষ কোনো বাস্তুক্ষেত্র বা প্রাকৃতিক আবাসকে উপযুক্তভাবে সংরক্ষণ করে এক্ষেত্রে এই জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হয়। তারপরের পদ্ধতি যেটি রয়েছে দেখো, যে কৌশল, সেটা হচ্ছে যে জিন বৈচিত্র্য সংরক্ষণ। অর্থাৎ একটি প্রজাতির অভ্যন্তরে যে জিন ভাণ্ডার থাকে তাকে সংরক্ষণ করাকে বলা হয় হচ্ছে জিন বৈচিত্র্য সংরক্ষণ বা প্রজাতি সংরক্ষণ। বিভিন্ন প্রজাতির মধ্যে যে জিন থাকে, যে জিন ভাণ্ডার থাকে, যার মধ্যে সেই প্রজাতির বৈচিত্র্য, যে বৈশিষ্ট্যগত যে সমস্ত গুরুত্বপূর্ণ যে বিষয় যেগুলো থাকে সেগুলো নিহিত থাকে জিনের মধ্যে, সেই জিনকে যখন সংরক্ষণ করা হয়, জিন ভাণ্ডার গড়ে তুলে সেই জিনকে যখন সংরক্ষণ করা হয়, তখন আহ, তখন সেটাকে বলা হয় যে জিন বৈচিত্র্য সংরক্ষণ। অর্থাৎ একটা প্রজাতির মধ্যে থাকা যে জিনের যে বিভিন্নতা সেইটাকে যখন সংরক্ষণ করা হচ্ছে তখন সেটাকে এই জিন বৈচিত্র্য সংরক্ষণ বলা হয়ে থাকে। তো সাধারণত দেখো, এই যে কৃষিকাজ এবং বীজ সরবরাহের জন্য স্থানীয় এই জিন ভাণ্ডার সঞ্চয় বা সংরক্ষণ করে প্রজাতিকে সংরক্ষণ করা যায়। আবার বহিঃক্ষেত্রীয় সংরক্ষণের বিভিন্ন উপায়ও এক্ষেত্রে অবলম্বন করা হয়। যেমন হচ্ছে দেখো, এই জিন অধিক কোষ
বীজ অধিকোষ বা ইনভিটু বা জীবদেহের বাইরে কলা সঞ্চয়ের মাধ্যমেতে এই বিভিন্ন শস্য প্রজাতির সংরক্ষণ করা সম্ভব হয়ে থাকে। তারপরেতে দেখো রয়েছে জাতীয় ভূমি ব্যবহার নীতি, অর্থাৎ এই জাতীয় স্তরে সঠিক ভূমি ব্যবহার নীতি গ্রহণের মাধ্যমেও জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব। অর্থাৎ জমিকে সঠিকভাবে ব্যবহার করা, বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করা। তো সেই যে নীতি, সেইটা যখন জাতীয় স্তরে সরকারিভাবে যখন এরকম কোনো নিয়ম নীতির মাধ্যমেতে যখন এটা করা হয়, তো সেইটাই তখন হচ্ছে এই জীববৈচিত্র্য সংরক্ষণের একটি পদ্ধতি হয়ে দাঁড়ায়। তো সঠিকভাবে যে ভূমি ব্যবহার নীতি গ্রহণের মাধ্যমেতেও এই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা সম্ভব। তবে দেখো এই যেখানেও এটাও বলছে যে যদিও পৃথিবীর অনেক দেশেই এই সঠিক ভূমি ব্যবহার নীতি এখনো গৃহীত হয়নি, যে কিভাবে কোনো দেশের জমি বা ভূমিকে ব্যবহার করবে সেটার সঠিক নিয়ম নীতি কিন্তু এখনো পৃথিবীর বিভিন্ন দেশেতে কিন্তু সেইভাবে ঠিক হয়নি। তো জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই নীতির মানে প্রয়োগ কিন্তু খুবই প্রয়োজন, মানে আশু প্রয়োজন, মানে খুবই দরকার। বর্তমানে যেভাবে জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে এই মানুষের অবিবেচনা প্রসূত কার্যকলাপ তথা এই ভূমি ব্যবহারের মাধ্যমেতে, তো সেক্ষেত্রে এই ধরনের নিয়ম নীতি প্রত্যেকটা দেশেই জাতীয় স্তরেতে খুব তাড়াতাড়ি কিন্তু লাগু করা প্রয়োজন। তারপর দেখো সংরক্ষণ পরিকল্পনার মাধ্যমে আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি। যেমন জীববৈচিত্র্যকে সংকটের মুখ থেকে উদ্ধারের জন্য সংরক্ষণমূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা দরকার। অর্থাৎ যে সমস্ত জায়গায় জীববৈচিত্র্য খুবই সংকটের মুখে, জীববৈচিত্র্য পুরো ধ্বংসের মুখে, তো সেখানেতে বিভিন্ন সংরক্ষণমূলক পরিকল্পনার সাহায্যে আমরা সেইখানকার জীববৈচিত্র্যকে রক্ষা করতে পারি। যেমন দেখো এই অরণ্য, উদ্যান, বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল, নির্জন অঞ্চল ইত্যাদি গড়ে তুলতে হবে, যেখানেতে এই উদ্ভিদ এবং প্রাণীরা উদ্ভিদ যেখানে জন্মাতে পারে এবং সেই সমস্ত অঞ্চলেতে যে সমস্ত প্রাণীরা থাকবে সেই সমস্ত প্রাণীরা যাতে নিভৃতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করা। এবং এভাবে যদি করা হয় তাহলে জীববৈচিত্র্য কিন্তু সংরক্ষণ করা যেতে পারে। যেমন দেখো এই যে উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে বৃহদায়তন এরকম সংরক্ষিত অঞ্চল গড়ে তুলে সেখানেতে এরমভাবে জীববৈচিত্র্য রক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে। তারপর দেখো রয়েছে যে সংযুক্ত ভূদৃশ্য ব্যবস্থাপনা। তো এটা কি? এটা হচ্ছে দেখো যে এই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এক সার্বিক পরিকাঠামোর প্রয়োজন, যেখানে সরকারি, বাণিজ্যিক সংস্থা, জমির মালিক, কৃষি শ্রমিক, জননেতা সহ সমস্ত পর্যায়ের মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক থাকবে। যেখানে বিস্তৃত এলাকা পাওয়া যায় না সেখানেতে এই ক্ষুদ্র এলাকা জুড়েই এই পরিকল্পনা গড়ে তুলে বিজ্ঞানসম্মত উপায়ে এই সংরক্ষণ অঞ্চল গড়ে তোলা সম্ভব। অর্থাৎ সার্বিকভাবে একটা পরিকাঠামো গড়ে তুলতে হবে, যেখানেতে সরকার থাকবে, সরকারের লোকেরা থাকবে, বিভিন্ন বাণিজ্যিক সংস্থার লোকেরা থাকবে, জমির মালিক থাকবে, কৃষি শ্রমিক থাকবে, জননেতা থাকবে এবং সমস্ত স্তরের সমাজের মানুষ থাকবে। এটা একটা সার্বিক প্রক্রিয়া যেখানেতে সর্বস্তরের মানুষদের সামগ্রিকভাবে অংশগ্রহণটা প্রয়োজন। এবং সেই যে অংশগ্রহণের মাধ্যমে যে পারস্পরিক যে সুসম্পর্ক থাকবে সেখান থেকে একটা এই যে ভূদৃশ্য সংযুক্ত ভূদৃশ্য ব্যবস্থাপনাটা গড়ে উঠবে। অর্থাৎ যে সমস্ত জায়গাতে ছোট ছোট এলাকা তৈরি করে এই জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায় সেই সমস্ত জায়গাতে এই ধরনের পদ্ধতি খুবই কার্যকর। খুব সংক্ষিপ্ত জায়গা, ক্ষুদ্র এলাকা সেইখানেতে, এবং সেইখানেতে যদি হচ্ছে ছোট ছোট আহ, মানে অরণ্য অঞ্চল, ছোট ছোট বনাঞ্চল যদি গড়ে তোলা যায় এরমভাবে, তো সেইখান থেকে কিন্তু জীববৈচিত্র্যের অনেকটা সংরক্ষণ করা সম্ভব। তারপর দেখো ক্ষতিগ্রস্ত যে ভূদৃশ্য ভূদৃশ্য ব্যবস্থাপনা, অর্থাৎ যেখানে বনভূমি ধ্বংস করে বসতি, কৃষি জমি গড়ে তোলা হয়েছে এবং তার ফলে এলাকাটির বাস্তুতন্ত্র পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছে, মানে পুরোপুরি বাস্তুতন্ত্রই নষ্ট হয়ে গিয়েছে। যেরকম ধরো যদি কোনো একটা বনভূমি থাকে তাহলে সেই বনভূমিকে যদি কেটে কৃষি জমি বা বসতি অঞ্চল যদি তৈরি করা হয় তাহলে সেই বনভূমির যে বাস্তুতন্ত্রটা থাকবে সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়।
এবং তার পাশাপাশি আশপাশের যে সমস্ত জায়গা যেগুলো থাকে সেই সমস্ত অঞ্চলও হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তো এইরকম যদি যে সমস্ত জায়গাগুলো আছে সেখানেতে এই ব্যাপক বন সৃজনের মাধ্যমে অর্থাৎ গাছ লাগিয়ে এই বাস্তুতান্ত্রিক অলিন্দ গড়ে তোলে এই ক্ষতিগ্রস্ত ভূদৃশ্যের পরিবর্তন ঘটিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ করা দরকার। অর্থাৎ গাছ যদি লাগাতে পারা যায়, যে সমস্ত জায়গাতে দেখবে অনেক আবাসস্থল রয়েছে যেখানেতে গাছ লাগানো হয়, তার কারণটাই হচ্ছে যে গাছ যদি আমরা লাগাই, ব্যাপক অর্থে যদি আমরা গাছ লাগাই, তাহলে অনেকাংশেই কিন্তু এই জীববৈচিত্র্যকে রক্ষা করা সম্ভব। তারপর দেখো এখানেতে আরো যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে সংরক্ষণ আইন প্রণয়ন। তো বিভিন্ন সময়তে এই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় আইনও রয়েছে, আমাদের দেশেও আইন আছে। তো দেখো এই যে প্রজাতি এবং বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য জাতীয় ক্ষেত্রে বিশেষ আইন প্রণয়ন দরকার। অর্থাৎ আইন থাকলে কি হবে যে যদি কেউ কোনো রকমভাবে জীববৈচিত্র্যকে ক্ষতি করে, তাহলে তার বিরুদ্ধে বা সেই সংস্থার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো সেই যে মানে দণ্ডর ভয়েতে বা অপরাধের মানে দিলে যে ক্ষতিপূরণ বা জরিমানার ভয়েতে অনেক ক্ষেত্রে অনেকেই আছে যারা হচ্ছে জীববৈচিত্র্য বিনষ্ট করতে বিরত থাকবে। তো সেইরকম শক্ত মানে কঠোর এবং আইন খুবই দরকার যাতে এই জীববৈচিত্র্যকে রক্ষা করতে পারা যায়। তো বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিও হয়েছে বিভিন্ন সময়তে। আর বিভিন্ন জাতীয় স্তরেতে আমাদের দেশেতেও বিভিন্ন আইন আছে যেগুলো জীববৈচিত্র্যের রক্ষার্থে বলবৎ করা হচ্ছে। যেরকম দেখো একটা রয়েছে যেটা হচ্ছে এই যে সাইট, অর্থাৎ এই যে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জার স্পিসিস, আর যা 1973 সালেতে করা হয়েছিল 118টি দেশের রাষ্ট্রনেতাদের স্বাক্ষরের মাধ্যমেতে, যেটা আইন হিসেবে অনুমোদিত হয়। আর এছাড়াও দেখো আরো তারপরেতে মানে আরো আছে বিভিন্ন চুক্তি, যেরকম এই রামসার সম্মেলন রয়েছে 1971 সালে, ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষণ প্রকল্প রয়েছে 1971-তে, তো এগুলো। আর আমাদের ভারতেও হচ্ছে দেখো এই যে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সালেতে, অরণ্য সংরক্ষণ আইন 1980 সালেতে প্রণয়ন করা হয়েছে, আর যা এই জীব প্রজাতি ও বাস্তুক্ষেত্র সংরক্ষণেতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আর সব শেষে আমি যেটা বলবো একদমই যে দেখো সমস্ত কিছুই সম্ভব যদি মানুষ সচেতন হয়। মানুষ যতক্ষণ পর্যন্ত এই জীববৈচিত্র্য সংরক্ষণেতে সচেতন ভূমিকা মানে সচেতন না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো রকমভাবে কোনো পদ্ধতি, কোনো কৌশল এবং যতই আইন হোক না কেন, সেটা কিন্তু কোনো রকমভাবে ফলপ্রসূ হবেই না। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।